বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে রিটার্ন অর আয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং এই আয় থেকে আমরা কিছু অঙ্ক করেছিলাম। আজকে আমরা ঝুঁকি পরিমাপ নিয়ে আলোচনা করব। ঝুঁকির পরিমাপ বলতে এখানে আমরা ঝুঁকির পরিমাপটা নিয়ে আলোচনা করব। বলতে কোন প্রকল্পে কেমন ঝুঁকি আছে, এই ঝুঁকিগুলো কীভাবে নির্ণয় করব, এই নির্ণয় নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং এই অনুযায়ী অঙ্ক করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো যে কারবারের ঝুঁকি চিহ্নিত করার পরে আমাদের ঝুঁকির প্রকৃতি অনুযায়ী এর কি ধরনের ঝুঁকি হচ্ছে এটা অনুযায়ী আমরা ঝুঁকির পরিমাপটা নির্ণয় করব। তারপরে আমরা এটার যাতে ঝুঁকি হ্রাস করা যায় সেই অনুযায়ী আমরা ব্যবস্থা করব। আর এই অনুযায়ী এই হ্রাস করানোর জন্য বিভিন্ন লেখক বা বিভিন্ন এই গবেষণাবিদ এই ঝুঁকি চিহ্নিতকরণের বিভিন্ন কৌশল অবলম্বন করেছেন। তার মধ্যে আধুনিক যুগে দুটি কৌশল অবলম্বন করার কথা বলা হচ্ছে। সেটি হচ্ছে, এক নম্বর হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অর্থাৎ পরিমিত ব্যবধান। দুটি কৌশলের মধ্যে একটি রয়েছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অর্থাৎ পরিমিত ব্যবধান, আরেকটি হচ্ছে কোএফিসিয়েন্ট coefficient of variation। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন ব্যবধানাঙ্ক। তো এই কৌশল দুটির মধ্যে রয়েছে, একটি হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পরিমিত ব্যবধান, আরেকটি রয়েছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন ব্যবধানাঙ্ক। তো এই দুটোর মাধ্যমে আমরা প্রকল্পগুলোকে চিহ্নিত করব এবং কোন প্রকল্প গ্রহণ করা উচিত বা গ্রহণ করা উচিত নয়, ওই প্রকল্পে কতটুকু ঝুঁকি আছে, কতটুকু ঝুঁকি কম, এগুলা নিয়ে আমরা আলোচনা করব আজকে। তাহলে আমরা দুটি জিনিস পেয়ে গেলাম, একটি হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পরিমিত ব্যবধান, আরেকটি হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বা ব্যবধানাঙ্ক। আমরা এখানে আরেকটি জিনিস লক্ষ্য করে দেখি। এখানে আমি একটি অঙ্ক লিখেছি উদাহরণ বোঝার জন্য। বলছে প্রজেক্ট এ ও প্রজেক্ট বি প্রকল্প থেকে প্রাপ্য সম্ভাব্য ক্যাশ ফ্লো সিএফ ও তার সম্ভাবনা দেওয়া হলো। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয়পূর্বক ঝুঁকি পরিমাপ করো। আমার ঝুঁকিটা ওই প্রকল্প দুটার মধ্যে, এই প্রজেক্ট এ এবং প্রজেক্ট বি, এই প্রকল্প দুটির মধ্যে ঝুঁকি কোনটাতে কেমন রয়েছে সেটা আমরা বার করব। তো আমরা যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বললাম, তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করতে হবে আমাদেরকে। এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করার জন্য আমাদের যে সূত্রটি দরকার, সেই সূত্রটা আমাদের জানতে হবে, এই সূত্রটা আমাদের মুখস্থ করে নিতে হবে। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে আমরা বা পরিমিত ব্যবধানকে আমরা এই সিগমা দ্বারা প্রকাশ করে থাকি। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্রটি হচ্ছে রুট
T1 প্রবাবিলিটি, এখানে আছে ক্যাশ ফ্লো না, তাহলে এখানে CF ক্যাশ ফ্লো, CF মিন, অর্থাৎ এখানে যদি উপরে টান্ডা দেওয়া হয় তাহলে মিন বোঝানো হয়, অর্থাৎ এক্স এর মিন, অর্থাৎ এখানে এক্স এর গড়টা বার হয়ে গেল। তো তদ্রূপ এখানে ক্যাশ ফ্লো আর ক্যাশ ফ্লোর মিনটা হচ্ছে এটা এই চিহ্ন দ্বারা বোঝানো হচ্ছে। তো এটা পেয়ে গেলাম, যদি হোল স্কয়ার দেওয়া হয় তাহলে এটা হয়ে গেল স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্রটা আমরা এরকম লিখলাম, কিন্তু এখানে এই সূত্রটার ক্ষেত্রে আমরা যদি এভাবে বলতে চাই তাহলে P1 CF1 মাইনাস CF1 হোল স্কয়ার প্লাস P1 এখানে P1 হবে না, P2 হবে, CF2 মিন হোল স্কয়ার, আবার প্লাস P3 CF3 মিন হোল স্কয়ার। মানে মূলত এভাবে সূত্রটা হবে আর কি, আমরা এই সূত্র লিখে মানগুলো এভাবে বসে দিতে পারি, তাহলে আমরা অঙ্কটা চলে আসবে। তো এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ক্ষেত্রে আমরা এটা লিখে আমরা সরাসরি এইভাবে লিখবো না, সূত্রটা এইভাবে লিখবো না, কিন্তু এইভাবে আমরা মানগুলো বসে দিয়ে এভাবে আমরা করে ফেলতে পারি। দেখো এখানে বলা হচ্ছে যে CF উপর মিন আছে, অর্থাৎ মানে CF মিন অর্থ হচ্ছে এখানে এই যে CF এর মিনটা হচ্ছে এটার গড়, তিনটার গড় কত আমাদেরকে বার করতে হবে। তাহলে এখানে আসে কত, 5500, 20,833 প্লাস 36,167 ডিভাইডেড বাই 3, যেহেতু তিনটা রয়েছে, একটা দুটো তিনটা রয়েছে, 3 দিয়ে ভাগ করব। ভাগ করলে আমরা কি পাবো, এটা আমরা স্ট্যান্ডার্ড কি বলে মেন পাবো, মানে গড় পাবো। তাহলে 5,500 যোগ 20,833 যোগ 36,167, তাহলে 62,500 চলে আসে, 62,503 ডিভাইডেড 3, তাহলে চলে আসে 20,833। এটা আমার CF অর্থাৎ CF মিন যেটা সেটা আসে। তাহলে এটা যদি পেয়ে গেলাম, আমরা এখন এই সূত্রের ক্ষেত্রে আমরা এই যে P1 P-তে কি বলা হচ্ছে, P-তে বলা হচ্ছে প্রবাবিলিটি, মানে সম্ভাবনা। তাহলে এখানে P-কে এটাকে আমরা P দ্বারা প্রকাশ করব, হ্যাঁ। তাহলে এখানে আমাদের সূত্র আছে যে এটা, তাহলে আমরা কি করব, যে P কত 0.25 ইনটু, তাহলে এখানে কত আছে, প্রথমত আছে সূত্রটা কি, CF কত 5,500 মাইনাস এখানে মিন কত, মিন হচ্ছে 20,833, তাহলে 20,833 এটা হোল স্কয়ার, এখানে স্কয়ার আছে, এখানে হোল স্কয়ার দিলাম, ঠিক আছে। এবার পরের লাইনে, পরের স্টেপে, এটা তো আমার প্রথমটা গেল, অর্থাৎ এটা এবং এটা চলে গেল। এখানে আমরা লিখতে পারি ক্যালকুলেশন অফ প্রজেক্ট এ আমরা ক্যালকুলেশন করতেছি, আমরা জানি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইকুয়াল টু এটা, মানগুলো বসে দিচ্ছি। তাহলে আমাদের দ্বিতীয়টা চলে আসবো, দ্বিতীয়টাতে কি আসে, প্রবাবিলিটি কত, প্রবাবিলিটি আছে 0.5 ইন্টু
তাহলে 20,833 মাইনাস 20,833, তারপরে হোল স্কোয়ার প্লাস পরেরটা কত আসে 0.25, এবার আসে কত এটা, অর্থাৎ মানে 0.25 লিখলাম, এখন এটা লিখবো 36,167, তাহলে 36,167 মাইনাস 20,833, অর্থাৎ এই মিনটা এখানে লিখে ফেললাম, হোল স্কয়ার দিলাম। এখন 3টা যেহেতু আছে তাহলে 1টা 2টা এবং 3টা, তাহলে আমরা এই সূত্র অনুসারে আমরা এটি বসে ফেললাম মানগুলি বসার পরে আমরা এগুলো ক্যালকুলেশন করে ফেলবো। তো ক্যালকুলেশন করতে গেলে আমাদেরকে করতে হবে কি, প্রথমত এই যে এখানে 5,500 লিখতে হবে মাইনাস এখানে 20,833 দিতে হবে, দেওয়ার পরে কি আসলো 15,033, তারপরে মাইনাস 15,033 ইন্টু 0 হয়, 0 সাথে এটা গুণ করলে আমার 0 আসে। এবার আমরা এটা গুণ করব, এটা কি করব 36167 মাইনাস 20833 যেটা আসতেছে, তার উপর আমরা পাওয়ার দেব পাওয়ার 2 যেটা আসতেছে, সেটা থেকে আমরা এটা গুণ করব ইন্টু 0.25 যেটা আসতেছে, সেটি হচ্ছে 58782889। আমরা এটা গুণ করে এটা পেয়ে গেলাম, তারপর আমরা এই দুটো যোগ করে দেব, তাহলে যোগ 58775322 যেটা আসতেছে, সেটি হচ্ছে 11,155,811। তো এখন এটার হচ্ছে আমি রুট দিই, রুট দিলে যেটা আসতেছে, রুট দিলে যেটা আসবে সেটি হচ্ছে root 117558 তাহলে আসে 10,842, এই টাকাটা চলে আসে। তো আমাদের আমরা ক্যালকুলেশন করার পরে এটা পেলাম, এটার সাথে যোগ করার পরে এটা আসলো, এটার সাথে আমি রুট করব, তখন আমাদের এটা চলে আসবে। আমরা এইভাবে এটা করে নিতে পারি। তারপরে আবার আরেকটা আলাদাভাবে করে নিতে পারি, সেটা হচ্ছে আমরা মূলত সূত্র অনুযায়ী আমরা এটা করে ফেললাম। এরপরে আমরা যদি এটাকে সারণী হিসেবে করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে করতে হবে, সেটা আমাকে করতে হবে এরকম, ক্যাশ ফ্লো 5,500, 20,833, 67, এটা আসে আমার ক্যাশ ফ্লো। এবার আসে মেন যেটা
CF মিন, মিন বলতে কোনটা বোঝাচ্ছে, আমরা যে মিনটা করলাম, অর্থাৎ CF মিন অর্থাৎ এর গড় কত আসতেছে 20,833। আমরা 20,833 সবগুলোতে লিখে ফেলব। 20,833। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে যে CF মাইনাস CF মিন যেটা আসবে সেটা আছে, এটা থেকে এটা বাদ দিলে কি আসে, এখন পনেরো হাজার, এটা আসবে 15,033, 333, 15,333। এটা ব্র্যাকেট কি জন্য দিলাম, এটা হচ্ছে মাইনাস হবে, যেহেতু এটা ছোট এটা বড়। এরপরে এটার সঙ্গে এটা বিয়োগ করলে কি আসে, 20,833, 20,833, এটা হচ্ছে 0 চলে আসে। এটা কি আসে 0, অথবা আমরা নীল লিখতে পারি, নীল লিখতে পারি। এবার এটার সাথে বিয়োগ করলে যেটা আসতেছে সেটি হচ্ছে 15,033। এটা 15,033, এটা 15, তবে এটা নেগেটিভ এটা পজিটিভ। এখন বলা হচ্ছে CF মাইনাস CF হোল স্কয়ার, এটা হোল স্কয়ার করলে, এটা আমরা যদি হোল স্কয়ার করে ফেলি তাহলে আমাদের কি আসতেছে সেটা আমাদের দেখতে হবে। তাহলে 15,033 2, তাহলে চলে আসতেছে 23,509, এটা চলে আসতেছে। এটা তো নীল, এটা আবার এটাও ওটাই চলে আসতেছে 500। তাহলে এটা এবং এটা একে চলে আসতেছে। এরপরে আমাকে যেটা করতে হচ্ছে সেটি হচ্ছে যে আমার দরকার কি, এখন শুধু আছে পিআই, তাহলে এখন আমরা পিআই লিখে ফেললাম। লিখে পিআই কত কোনটার, মানে এটার পিআই কত, এটার পিআই হচ্ছে 5,500, পিআই হচ্ছে পি হচ্ছে 0.25, 0.50, 0.25। এখন এইটার সঙ্গে আবার এটা গুণ করব, করার পরে যেটা আসবে সেটি হচ্ছে এটার সঙ্গে আমরা এটা গুণ করব ইনটু 0.25, যদি আসে তাহলে আসতেছে 87522। এই নীল সাথে এটা গুণ করলে নীলে হয়ে যাবে, আর এটার সাথে এটা গুণ করলে কত হবে, ওই একই রকম, যেহেতু 0.5 এখানেও 0.25 এখানেও 0.25, এই অ্যামাউন্টটা একই, এই অ্যামাউন্টটাও একই, তাহলে আমরা এটা এবং এটা একই হওয়ার কথা। তাহলে 58,70522। এখন আমরা এটা যেটা পাইলাম, এটা যেটা পেয়ে গেলাম সেটা হচ্ছে আমাদের CF মাইনাস CF মিন হোল স্কয়ার ইন্টু পিআই। এটা যোগফল কত, এটা যোগফল কত পাইলাম, এর সাথে যোগ করি, তাহলে 587522, তাহলে 11,75044, এটা আমাদের চলে আসতেছে। আমাদের এটা এবং এটা যোগ করার পর যেটা আসতেছে সেটা এটা। এখন আমরা এটা লেখার পরে
আমরা ওই সূত্রটা লিখতে পারি, এই সূত্রটা। মানে আমরা প্রথমত এই সূত্রটা লিখবো না, প্রথমত চার্টটা করব, করার পরে আমরা এই সূত্রটা নিয়ে আসবো। এই সূত্রটা নিয়ে আসলাম, উই নো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইকুয়াল টু root one CF minus CF mean square। এই সূত্রটা লেখার পরে মানে আমরা পুরোটা তো এখানে পেয়ে গেলাম, এখানে আমার যোগ করাই থেকে গেল, এটা শুধু আমরা এখানে বসে দেবো 1175044। এখন আমরা যদি এটা রুট করে দিই তাহলে কি আসতেছে দেখি। তাহলে আমার চলে আসতেছে root 1175044। তাহলে 10,883। তার মানে এর আগে আমরা বাড়ছিল 82, এখানে 83টা পয়েন্টের কারণে এটা হয়ে থাকে। তো আমরা এই একই অঙ্ক দুইভাবে করে ফেললাম, অর্থাৎ এই চার আকারেও আমরা করে ফেলতে পারি, আবার ওই সূত্রের মাধ্যমেও আমরা করে ফেলতে পারি। তো আমরা এটা শুধু ক্যালকুলেশন অফ প্রজেক্ট এ করছি, এবার ক্যালকুলেশন অফ প্রজেক্ট বি এটাও ওই একই রকমভাবে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই অঙ্কটি ভালো করে দেখবে এবং বারবার ট্রাই করবে, দেখবে যে অঙ্কটা অতি সহজ হয়ে গেছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।